অ্যালাইড মেডিকেলসে অফিসিয়ালি জয়েন করেছে একজন নতুন ডাক্তার। স্বভাবতই লোকটি কম কথা বলায় কেউ তার সাথে পরিচিত নয়। অনেকেই তার মুখদর্শন পর্যন্ত করতে পারেনি। জানা যায় মালিক পক্ষ থেকেই তাকে হায়ার করা হয়েছে। গুঞ্জন উঠেছে ইভানকে স্থানীয় কোনো নিউরোলজিস্ট হ্যান্ডেল করতে চাইছে না বিধায় এই নব্য মুখশ্রীর আগমন ঘটেছে। লুনা হন্তদন্ত হয়ে ছুটছে হাসপাতালের করিডোরে। গন্তব্য তার ইভানের কেবিন। ইভানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুবাদে এই কয়েকদিন সব ঝামেলা সামলাতে হচ্ছে লুনাকে। পরের সপ্তাহে ফ্যাশন উইক। তার আর 3 দিন পর তাদের নতুন সিনেমার প্রিমিয়ার। তার কয়েক মাস পরেই শুরু হবে ডিয়ানার সাথে সাইন করা ফিল্মের কাজ। এক কথায় বলতে গেলে সামনের দিনগুলো খুব ব্যস্ততায় কাটতে যাচ্ছে ইভান আর তার টিমের। মোড় ঘুরতেই কারোর সাথে সজোরে ধাক্কা খেল লুনা। ফলস্বরূপ তার হাতে থাকা ফাইলের কাগজ সহ মেঝেতে পড়ে গেল সে। নিজের চাইতেও বেশ লম্বা গড়নের লোকটির দিকে চাইতেই ভয় পেল সে। কেমন অদ্ভুত দৃষ্টি লোকটির। তার দিকে এক হাত বাড়িয়ে সাহায্য পর্যন্ত করল না। নিজেকে ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো লুনা। লোকটির দিকে চেয়ে কিছু বলতে নিলে লোকটি শান্ত নির্লিপ্ত গলায় বলল, এটা কোনো রানিং স্পট না, দেখে শুনে হাঁটুন। এক মুহূর্ত দাঁড়ায় না লোকটা। অ্যাপ্রনের পকেটে হাত গুজে হাঁটা দেয় নিজের গন্তব্যে। লুনা রেগে না গিয়ে লোকটার দিকে উল্টো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ঘুরে দাঁড়িয়ে সে লোকটির যাওয়া দেখল। মুচকি হেসে বিড়বিড় করে বলল, হি ইজ কিউট। নিজের ভাবনায় মগ্ন হওয়ার পূর্বেই তার হুঁশ ফিরতেই আবারও দৌড় লাগায় নিজের গন্তব্যে। মেয়েটির প্রস্থানে আবার ফিরে তাকায় লোকটি। মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে তার। ফোন বের করে কারো নাম্বারে ডায়াল করে বলল, লুনা নামের মেয়েটার সাথে প্ল্যান অনুযায়ী সাক্ষাৎ হয়ে গেল অবশেষে। অপর পাশ থেকে জবাব এলো, মেয়েটার ব্যাপারে রিসার্চ করে যতটুকু জেনেছি তাতে এইটুকু শিওর যে মেয়েটা কোল্ড টাইপ মানুষের উপর অ্যাট্রাকশন ফিল করে। সো তোমাকেও ওভাবেই কাজ করতে হবে এড্রিয়ান। বুঝেছি। হ্যালো সুপারস্টার, মে আই কাম ইন? আরে লুনা, এসো এসো। মেয়েটি এগিয়ে গিয়ে ইভানের পাশে দাঁড়ালো। তার এক হাত ইভানের উন্মুক্ত বক্ষে রেখে হালকা হাসি দিয়ে বলল, আমাকে তো ভুলেই গেছেন স্যার। ইভান মৃদু হেসে বলল, এটা কি বলছো তুমি লুনা? তুমি জানো না আমি তোমার উপর কতটা ডিপেন্ডেন্ট? লুনা চোখে মুখে দুষ্টুমি নিয়ে বলল, এসেছিলাম একটা জরুরি দরকারে, কিন্তু স্যার একটা হ্যান্ডসাম ডাক্তারের প্রেমে পড়ে গেছে। ইভান ব্রুকুচকে হেসে বলে, এটা তো নতুন কিছু না। তোমার তো 2 দিন পর পরই নতুন কাউকে পছন্দ হয়। কি করব বলুন, আপনার সাথে থেকে শিখে গেছি। তা জরুরি কাজটা কি? স্যার ফ্যাশন উইকের সব মডেল হায়ার করা হয়ে গেছে। আপনার ওয়াইফ মানে মিস রুদ্রিগো থিম প্ল্যান করেছে, আর আজ সকালে মিস্টার মিলারের সাথে পার্সোনালি মিটিং করেছেন। তাই নাকি? জি, মিস্টার মিলার থিম দেখে খুব খুশি হয়েছেন। থিম কি সিলেক্ট করেছে? মিস রুদ্রিগো বলেছেন সবসময়ের মতো বোরিং কিছু না করে এবার র্যাম ওয়াকের পাশাপাশি অ্যাক্টিভিশন থাকবে। র্যাম্প ওয়ার্কেও তো এক্সিবিশনই হয়। স্যার আপনি ঠিক বুঝতে পারেনি, এই অ্যাক্টিভিশনে আপনার আপকামিং মুভি প্লাস পুরনো প্রজেক্টের জিনিসপত্র থাকবে। এতে আপনার কাজগুলো আবার ট্রেন্ডিং এ চলে আসবে। লুনা মুচকি এসে বলল, দেখুন স্যার, আপনার ওয়াইফ আপনার থেকেও এক ধাপ এগিয়ে। আরো কিছু আছে। মিস রদ্রিগো কি তাহলে পুরো ইভেন্টের দায়িত্ব নিয়েছে? জি স্যার, ইভেন্ট অর্গানাইজ থেকে শুরু করে পুরো অ্যাক্টিভিশন তিনিই হ্যান্ডেল করেছেন। ইমপ্রেসিভ। তবে আমার আপকামিং মুভি নিয়ে কি ধরনের প্রফেশনাল সেগমেন্ট থাকবে? পুরো ইভেন্টের হাইলাইট হবে আপনার নতুন প্রজেক্টে। র্যাম্প ওয়াকের শেষে একটা এক্সক্লুসিভ টিজার প্রিভিউ থাকবে, আর আপনার ফ্যানেদের জন্য একটা প্রশ্ন উত্তর মেনশনে প্ল্যান করা আছে। ইন্টারেস্টিং। এবার দেখাই যাক মিস রদ্রিগো কতটা ডেলিভার করতে পারেন। স্যার আমি নিশ্চিত ইভেন্টটা হিট হবে। আপনার পপুলারিটি আর মিস রদ্রিগোর প্ল্যানিং পারফেক্ট কম্বিনেশন। এছাড়া মিস্টার মিলার তো বেশ ভালোই টাকা ঢালেন। এসব দিয়ে কিছু হয় না লুনা, প্রেজেন্টেশনও ঠিকঠাক করতে হবে। দেখি মিস রদ্রিগোর প্রেজেন্টেশনটা কতটা স্ট্রং। আপনার সাপোর্ট থাকলে অবশ্যই হবে স্যার। ঠিক আছে, তবে তুমি আসতে পারো। স্যার বলো। স্যার ডক্টর। লুনার কথা শেষ হওয়ার আগে ইভান বলল, আগে আমাকে ইনফরমেশন এনে দাও। ওকে স্যার। খুশিতে আত্মরা হয়ে ছুট লাগালো লুনা। পরনে কালো ট্যাঙ্ক টপ, গাঢ় সবুজ ক্যামো প্যান্ট, কোমরে সোনালি রঙের বেল্ট ঝুলছে, মাথায় সানগ্লাস, চুলগুলো এলোমেলো হয়ে আছে র্যাচালের। খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। পাশেই একজন তার মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ধরনের তৃপ্তির ঝিলিক, যেন সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। চারপাশে মানুষজন ব্যস্ত, কেউ স্টেজ তৈরি করছে, কেউ লাইট বসাচ্ছে, আর কেউ ফ্যাশন উইকের সাজসজ্জার তদারকি করছে। র্যাচালের কণ্ঠস্বর শীতল কিন্তু কর্তৃত্বে ভরা।
লাইটিংটা একটু ড্রামেটিক চাই, স্টেজের মাঝখানে যেন ফোকাস থাকে, আর কালার প্যালেট যেন থিমের বাইরে না যায়। সে তার পাশে থাকা এক রমণীর দিকে তাকিয়ে নির্দেশ দিল। তার হাতে ধরা ট্যাবলেটে ইভেন্টের পুরো ডিজাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল সে। ইভানের নাম জড়িয়ে থাকা এই ইভেন্ট তারই পরিকল্পনায় চলছে, অথচ র্যাচালের চেহারা ইভানকে ঘিরে কোনো উষ্ণতা নেই, বরং এক ধরনের নির্লিপ্ততা, ঠান্ডা প্রতিশোধের ছাপ স্পষ্ট। মিস্টার মিলারকে জানিয়ে দাও এক্সিবিশন স্পট ঠিকমতো রেডি আছে কিনা, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ইভানের একজন টিম মেম্বারকে ইঙ্গিত করে বলল র্যাচাল। তার মুখে এক পলকের জন্য হাসি ফুটে ওঠে, যেন এই ইভেন্টের সফলতার মধ্যেই তার প্রতিশোধের পূর্ণতা লুকিয়ে আছে। ইভানের কাজ আর নাম ব্যবহার করে সে নিজের উদ্দেশ্য সফল করছে, অথচ এক মুহূর্তের জন্য তার হৃদয় ইভানের জন্য কোনো ভালোবাসার স্থান নেই। এই ইভেন্ট র্যাচালের জন্য শুধু একটা হাতিয়ার, তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় মঞ্চ। সেই ইভেন্ট স্পট থেকে সরে এসে সাইডে দাঁড়ালো। তার চেহারায় অস্বস্তি আর বিরক্তির ছাপ স্পষ্ট। এক হাতে ফোন বের করে অ্যাশারকে কল করলো। ফোন বেজে চলেছে, কিন্তু কেউ ধরছে না। তার ভ্রু কুঁচকে গেল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার চেষ্টা করলো, তবুও কোনো উত্তর নেই। র্যাচাল ঠোঁট চেপে ধরলো, যেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এই লোকটা কখনোই সময় মতো ফোন ধরে না। নিজের সঙ্গে ফিসফিস করলো সে। তারপর দ্রুত রাফায়েলকে কল করলো। রাফায়েল ফোন ধরতে সময় লাগালো না। অপর পাশ থেকে রাফায়েল হ্যালো বলতেই সে তড়িঘড়ি করে বলল, রাফায়েল, চার্লেটের সঙ্গে যোগাযোগ করো। অ্যাশার কোথায় জানো? আমার ওর সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। র্যাচালের কণ্ঠে অধৈর্য স্পষ্ট। ঠিক আছে, আমি চার্লটকে ফোন করছি। রাফায়েল শান্তভাবে বলল। কিছুক্ষণ পর রাফায়েল তাকে ছোট করে মেসেজে বলল, চার্লটও ফোন ধরছে না। র্যাচাল বিরক্ত হয়ে এক হাত দিয়ে কপাল চেপে ধরল। সবাই একসাথে হাওয়া হয়ে গেল নাকি? মেসেজের রিপ্লাইয়ে বলল, আমি আসছি তোমার কাছে। সে আর সময় নষ্ট করলো না। দ্রুত গাড়ির দরজা খুলে উঠে বসে নির্দেশ দিল ড্রাইভারকে, রাফায়েলের ফ্ল্যাটে নিয়ে চলো। গাড়ি চলতে শুরু করলো, আর র্যাচাল জানালার বাইরে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। তার প্রতিটি পদক্ষেপের পেছনে থাকা উদ্দেশ্য যেন আরও স্পষ্ট হতে লাগলো। এই প্ল্যান সফল না হলে তাকে যে মরতে হবে ইভানের হাতে। কলিং বেল বাজতেই কয়েক মুহূর্ত পর দরজা খুলল রাফায়েল। দরজার সামনে র্যাচালকে দেখে তার মুখে কিছুটা অবাক হওয়ার ছাপ ফুটে উঠল। অদ্ভুত রকমের মলিন লাগছে মেয়েটাকে। রাফায়েল জানে এই মুহূর্তে র্যাচাল নিজের জন্য না, কেবলমাত্র রাফায়েলকে ইভানের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কিছু বলার আগেই র্যাচাল এগিয়ে গিয়ে তার ঠোঁটে একটা ছোট্ট চুম্বন এঁকে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ভেতরে আসবে না? রাফায়েল হালকা মুচকি এসে বলল। র্যাচাল কিছু না বলে ঘরে ঢুকে খাটের উপর বসলো। তার চেহারায় ক্লান্তি আর মনের ভেতরে জমে থাকা উত্তেজনার ছাপ স্পষ্ট। রাফায়েল পাশে বসতেই সে তার গালে হাত রাখলো। চোখে জল চিকচিক করছিল, কিন্তু কণ্ঠ ছিল স্থির। আমি মারা যাব, সেটা নিশ্চিত রাফায়েল। তার কথাগুলো যেন ঘরের বাতাসকে ভারী করে তুলল। রাফায়েল তাকে গভীরভাবে দেখল। তার কণ্ঠ কঠিন, প্রায় নির্দয়, তবু তাতে এক ধরনের আক্ষেপের সুর মিশেছিল। নিজের সর্বনাশ তুমি নিজে করেছ রিচি। আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি। সব কিছুর ফল ভোগ করতে তো হবেই। র্যাচালের চোখে ক্ষণিকের জন্য এক ধরনের অপরাধবোধ ঝলক দিলেও তা দ্রুত মিলিয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে পেছনে হেলান দিয়ে বসলো, যেন সবকিছুর বোঝা নিজের কাঁধে নিয়ে বাকি কথাগুলো শুনতে প্রস্তুত। আর কথাটা বলেই রাফায়েল ঘুরে র্যাচালকে শক্ত করে নিজের মাঝে টেনে নিয়ে তার শরীরের সমস্ত উত্তাপ দিয়ে তাকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে এক ধরনের গভীর আবেদন ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি রিচি। চলো না, আমরা কোথাও পালিয়ে যাই, অনেক দূরে। র্যাচাল তার হাতের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভব করলো। কান্নার বেগে কাঁপতে কাঁপতে সে মাথা নিচু করে বলল, অনেক বেশি দেরি করে ফেলেছি আমি রাফায়েল। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। র্যাচালের চোখে অশ্রু ঝরে পড়ছিল, তবে মুখে কোনো ভাঙনের ছাপ ছিল না। তার দুঃখ আর যন্ত্রণার কথা এই মুহূর্তে আর কিছুই বলে বোঝানো সম্ভব ছিল না। রাফায়েল তার কপালে একটা চুম্বন দিয়ে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে রিচি, আমি আছি তোমার পাশে। র্যাচাল চোখে মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে তার দিকে তাকালো, যেন পুরো পৃথিবী ভুলে গিয়েছে সে। তবে ঠিক সেই মুহূর্তে তার মনে একটা চিন্তা উকি দিল, এত দূর আসতে আসতে কি তার আর কোনো পথ ছিল না? ভেবে পায় না র্যাচাল কেন এই খেলায় মেতেছিল সে, কি ছিল এই অদ্ভুত নেশায়। তার চিন্তার মাঝেই তার পিঠ খামচে ধরল রাফায়েল। উদ্দেশ্য অন্তহীন ভালোবাসায় ডুব দেওয়া। অ্যাশার হাসপাতালের করিডোরে বসে আছে, চোখে গভীর চিন্তার ছাপ। তার পাশেই অগাস্ট মাথা নিচু করে বসে আছে, যেন নিজের অপরাধ বোধে পড়ছে। করিডোরের আলো ম্লান, শুধু দেয়ালে রাখা পাশের লাইটগুলো জ্বলছে, যা পুরো পরিস্থিতিটাকে আরো চাপা ও থমথমে করে তুলেছে। তার চেহারা শীতল, কিন্তু ভেতরে একটা অগ্নুৎপাত থেমে আছে। তার হাত দুটো কাঁপছে, যেন সেগুলো এখনো সেই ট্রিগারের স্পর্শ ভুলতে পারেনি। চারদিকে কেমন একটা থমথমে নীরবতা। অপারেশন থিয়েটারের দরজার উপরে লাল আলোটা
কেমন যেন অগাস্টের অপরাধবোধকে আরো প্রকট করে তুলছে। অগাস্টের করা গুলিটা উডির গায়ে লেগেছে। এলিজাকে গুলির হাত থেকে বাঁচাতে গিয়ে উডি নিজের শরীর সামনে নিয়ে আসে। অগাস্টের অপরিপক্ক হাতে ছোড়া গুলি সঠিক জায়গায় না লাগলেও উডির স্থান পরিবর্তনের কারণে সেটা পেটের বাম পাশে গিয়ে লেগেছে। রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর, আর এখন অপারেশন থিয়েটারে ডাক্তাররা জীবন বাঁচানোর চেষ্টা করছে। অগাস্টের শ্বাস ভারী, মুখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। সে চুপচাপ বসে থাকলেও মাঝে মাঝে অ্যাশারের দিকে তাকাচ্ছে, যেন ক্ষমা চাওয়ার ইঙ্গিত দিয়ে যায়। তবে অ্যাশার কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার চোখে একটা ভিন্ন তীক্ষ্ণতা, যেন সে অগাস্টের অপরাধবোধ বা উডির আঘাতের বাইরেও অনেক কিছু ভাবছে। অপারেশন থিয়েটারের দরজার উপর লাল আলো জ্বলছে। সেই আলোতে এলিজার শীর্ণ মুখে মনে পড়ে অ্যাশারের। তার এই বিপদে পড়ার পেছনে কি আসলে অগাস্টের হাত ছিল, নাকি পুরো ঘটনাটা অন্য কারো চক্রান্ত? এই প্রশ্নগুলো অ্যাশারের মনে ভিড় করেছে। হঠাৎ অগাস্ট মুখ খুলল, ভাঙা গলায় বলল, আমি এরকম কিছু করতে চাইনি, আমি শুধু ক্রিস্টেসকে বাঁচানোর চেষ্টা করছিলাম। অ্যাশার তার দিকে তাকালো, চোখে কোনো আবেগ নেই, কেবল এক ধরনের শীতল দৃঢ়তা। এখন কথা বলার সময় না, আগে উডি বাঁচুক, তারপর আমরা কথা বলবো। কিন্তু এলিজা ক্রিস্টেসকে কোথায় লুকিয়ে রেখে? শাট আপ অগাস্ট! গর্জন করে উঠল অ্যাশার। অ্যাশারের সুউচ্চ হুঙ্কারে কেঁপে উঠল সে। এইটুকুতেই ক্ষান্ত হলো না অ্যাশার, ধমকে উঠে বলল, ক্রিস্টি বেঁচে আছে, খুব ভালোভাবে বেঁচে আছে। তোমার একটা ভুলের জন্য আমি আমার ভালোবাসা হারাতে পারতাম অগাস্ট। যে কোনো কিছু করার আগে দুবার ভেবে নিতে হয়, আর আমার পায়ের আগে তুমি আমার রিভলভার দিয়ে মেরে দিতে চেয়েছ। তিরস্কারের হাসি ফুটে উঠল অ্যাশারের চোখে মুখে। তার এরূপ ব্যবহারে চার্লট মুখ খুলল, কিছুটা ব্যঙ্গাত্মক হেসেই বলল, বাহ বাহ, আপনার ভালোবাসার মানুষ বলে সে নির্দোষ। চার্লটের কথা শেষ হতেই অ্যাশার বেঞ্চ থেকে উঠে তেড়ে গেল তার দিকে। গলা চেপে ধরে চোখ রাঙালো সে। এক অদ্ভুত ধারালো কণ্ঠে বলল, আমার বোনের গায়ে থাকে ড্রেসে হিডেন ক্যামেরা কেন এলো চার্লট? তুমি আগে থেকে জানতে, তাই না? চার্লট অ্যারনের দিকে তাকাতেই সে অন্যদিকে তাকালো। অ্যাশারের হাত ঝাড়া দিয়ে সে সরিয়ে ফেলল। ক্ষিপ্র গলায় বলল, ইউ ক্র্যাপ, আমি আগে থেকে জানতাম না, অনুমান করেছিলাম। এমনকি ক্রিস্টিনাকে বাঁচানোর জন্য সেখানে যাচ্ছিলামও। সবকিছু পণ্ড করে দিয়েছে তোমার ওই সো কল্ড এলিজা। রেসপেক্ট হার অর আই উইল কিল ইউ। যতক্ষণ আমি ক্রিস্টিকে দেখছি ততক্ষণ আমি এলিজাকেই দোষারোপ করবো ডিয়ার। বাঁকা হাসে চার্লট। তার কথা শেষ হতেই অ্যারন তাচ্ছিল্য করে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, লল। তুমি এত বড় পোল্ট্রিবাজ রন? রেগে যায় চার্লট। তাকে রাখতে দেখে কোমর পেঁচিয়ে ধরে অ্যারন। কাছে টেনে আলতো করে ঠোঁটে চুমু খেয়ে বলে, শি ইজ ফাইন আই গেস, না হলে অ্যাশ এত কনফিডেন্স হতো না। আই নো মাই ব্রাদার ভেরি ওয়েল। আমি ওকে বিশ্বাস করি চেরি। আমি যতটা না ক্রিস্টিকে ভালোবাসি, অ্যাশ তার চেয়ে দ্বিগুণ বেশি ভালোবাসে ওকে। কাম ডাউন। শান্ত হয়ে যায় চার্লট। অ্যাশার কিছুটা বিরক্ত হয়ে চার্লটকে জিজ্ঞাসা করে, মিস লরেন্ট, প্রশ্নের উত্তর। অন্যদিকে গিয়ে কথা বলি। চার্লটের চোখের ইশারায় অ্যাশার বুঝলো যে চার্লট অগাস্টের সামনে কথা বলতে চাইছে না। সম্মতিসূচক মাথা নেড়ে সে করিডোরের কোনায় গিয়ে দাঁড়ালো। চার্লট প্রায় মিনিট দুই চুপ করে থাকে। নিজেকে সম্পূর্ণ শান্ত করে বলতে শুরু করে, আমার কাজিন রাফায়েল লরেন্টের সাথে ইভানের বর্তমান স্ত্রী রেচেল রদ্রিগো লিয়ামের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। 5 বছর আগে রেচেলের সাথে রাফায়েলের পরিচয় হয়েছিল। সেই সম্পর্ক কবে প্রণয়ে রূপ নিয়েছে তা আমার জানা নেই। তবে ইভানের সাথে বিয়ে ভেঙে রেচেল পালিয়ে গিয়েছিল রাফায়েলের কাছেই। মানে 2 কিংবা 3 বছর আগে রেচেল বিয়ের দিন পালিয়েছিল। অ্যাম আই রাইট? পালিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছিল। দুজনে একসাথে লিভ ইন করেছে, পড়াশোনা শেষ করেছে। কিন্তু হঠাৎ করে একদিন রেচেলকে লাগেজ গোছাতে দেখে রাফায়েল অবাক হয়েছিল। কারণ জানতে চাইলে রেচেল বলেছিল তার ফ্যামিলি প্রবলেমের কারণে তাকে লস অ্যাঞ্জেলেস ফিরতে হবে। কিন্তু এখানে ফিরে এসে রেচেল রাফায়েলকে জানিয়েছিল যে ইভান ওকে জোর করে বিয়ে করে নিয়েছে, যেটা আমার মিথ্যে মনে হয়। মিথ্যাই হবে, কেননা চ্যারাল পালিয়ে যাওয়ার বিয়ের ইভান ওকে তেমন একটা খোঁজেনি। সিসকে বিয়ে করে সংসার করেছিল, আর মেয়েবাজি তো ওর প্যাশন। রেচেল ফিরে আসার 17 দিন পর মেবি সিস আর ইভানের ডিভোর্স হয়েছিল। বলা বাহুল্য ওই 17 দিন ইভান রেচেলার ফ্ল্যাটেই ছিল। এক নিঃশ্বাসে বলল অ্যারন। তার কথা শেষ হতেই মাথা নাড়ায় চার্লট। সে আবারও বলতে শুরু করে, এক্স্যাক্টলি, ড্রাগস বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমি অভিজ্ঞ না, তাই অত পার্সপেক্টিভ থেকে বিচার করিনি। যাই হোক, এরপর কয়েক দফা রেচেল ফ্রান্সে গিয়ে রাফায়েলের সাথে রুম শেয়ার করেছে। আর অ্যাজ ইউজুয়াল ওদের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ইভান জেনে গিয়েছিল। আর এখন সে হন্যে হয়ে আমার ভাইকে খুঁজছে।
ইভানের অ্যাক্সিডেন্ট করিয়েছে কে তা জানি না, তবে রিচার্ড যে মারা যায়নি এটা গেস করেছিলাম। আমি চাইছিলাম ইভানকে গোড়া থেকে শেষ করতে, তাই আমি বারবার চেষ্টা করেছি ওর সত্যিকারের রং বের করার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি প্রতিবার। যখন দেখলাম ক্রিস্টিনার ব্যাপারটায় ইভান জড়িত, তখন আমি চেয়েছিলাম ক্রিস্টিনার দ্বারাই কেঁচু খুঁড়তে। আমার প্ল্যান রেডি ছিল, সব প্ল্যান মাফিকই হচ্ছিল, কিন্তু সবটা ভেস্তে দিয়েছে এলিজা। সো তোমার মোটিভ ছিল তোমার কাজিন রাফায়েলকে ইভান শেষ করার আগে? অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই চার্লট বলল, ইভানকে শেষ করে দেয়া। আমাদের প্ল্যান বারবার ফ্লপ কেন হচ্ছে জানো? হঠাৎ বলে উঠল অ্যারন। চার্লট আর অ্যাশার দুজনেই তার দিকে চাইতেই সে নিজের প্রশ্নের উত্তরেই বলল, কারণ আমাদের সবার টার্গেট একটাই, কিন্তু আমরা একসাথে কাজ না করে আলাদা কাজ করছি। অ্যাশার মাথা নাড়িয়ে বলল, কারেক্ট। এলিজার সাথে আমাদের বসতে হবে রন, আমি ওর সাথে কন্ট্যাক্ট করছি। কথাটা শেষ করে এক মুহূর্ত দাঁড়ায় না অ্যাশার। সে চলে যেতেই অ্যারন চার্লটের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, আমার বোনকে টোপ হিসেবে ব্যবহার করে নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা, ইমপ্রেসিভ। আই এম সরি রন, আমি। চার্লটের কথা শেষ করতে দেয় না অ্যারন। হ্যাচকা টানে তাকে কাছে এনে তার ওষ্ঠধর নিজের আয়ত্তে নিয়ে এলোমেলো কণ্ঠে বলতে থাকে, এত সহজে ছাড়ছি না মিস লরেন্ট। স্বার্থপরতার শাস্তি তুমি পাবেই, তবে ভালোবাসি বিধায় মেরে ফেলতে পারছি না। তার কথায় তীব্র ঘৃণার রেশ পেতেই থমকে যায় চার্লট। ভালোবাসার ছোঁয়াতেও তিরস্কার মিশিয়ে দিয়েছে অ্যারন। একটা মানুষ কি করে ওষ্ঠের উষ্ণ ছোঁয়া দিতে দিতে তিরস্কার করতে পারে ভেবে পায় না চার্লট। চোখ বন্ধ করে নেয় সে। হাসপাতাল থেকে অনেকক্ষণ আগেই ফিরেছে অ্যাড্রিয়ান। লুসিনা তার কাছে যেতেই এক তীব্র মেয়েলি পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগলো। কিছুটা মলিন হয়ে এলো সে। তার মুখের হাসি মিয়ে যেতে দেখে অ্যাড্রিয়ান বলল, আমি ওই মেয়েটার বেশি কাছে যাইনি, বিশ্বাস করো। হয়েছে জানি, বলতে হবে না। বাসায় এতক্ষণ কি করেছো মিস্টার মিলার? এলিজাকে পেয়েছে? কোনটার উত্তর চাও? আপাতত আমি উত্তর চাইছি না লুসি, আমি তোমাকে চাইছি। গলার স্বর নেমে এলো অ্যাড্রিয়ানের কণ্ঠে এক প্রকার ব্যাকুলতা, চাহিদা মণ্ডিত এক নেশাক্ত স্বর। লুসিনার চোখ জলজল করে উঠল। অ্যাড্রিয়ানা সময় নষ্ট করলো না, কোলে তুলে নিল লুসিনাকে। দুজনের মধ্যকার দূরত্ব গুছিয়ে দিতে যত পরিকল্পনা। অ্যাশার রাস্তার ভিলাতে এসেছে অনেকক্ষণ। আসার পর থেকেই সে ঘরে বসে আছে দরজার আচ্ছাদনে। সোফায় বসে অ্যাশার নিজের মতো করে ল্যাপটপে কাজ চালিয়ে যাচ্ছে। এলিজা তার দিকে হতবিহ্বল হয়ে তাকিয়ে রয়েছে প্রথম থেকেই। প্রায় ঘন্টা খানেক ধরেই ডিভোর্সের প্রসঙ্গ তুলেও অ্যাশারের মধ্যে কোনো হেলদোল নেই, বরং অ্যাশারের দৃষ্টিতে দুর্বলতা সে অবলোকন করছে প্রথম থেকেই। এবার এলিজা আর চুপ থাকতে পারল না। অ্যাশারের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বলল, অ্যাশ, আর ইউ টায়ার্ড? আমার কথা ছিল তোমার সাথে, তুমি ফ্রি থাকলে কথা বলার ছিল, প্লিজ। আই আস্কড ইউ টু স্টে কোয়াইট। এখন কোনো কথা বলবে না, বলেছি তো, চুপ থাকো। বাট আই ওয়ান্ট ডিভোর্স অ্যান্ড ইউ নিড টু টক অ্যাশ। এলিজার মুখের শব্দ অ্যাশারের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলল। এতক্ষণ ধরে নিজেকে ঠিক রাখতে চাওয়া অ্যাশারের কাছে এলিজার উপস্থিতি অনেকটা যুদ্ধ করার মতো ছিল। কোল থেকে ল্যাপটপ সরিয়ে উন্মাদনায় ধাক্কা দিয়ে বিছানাতে বসে থাকা এলিজাকে শুইয়ে দেয় সে। এলিজার দুই পাশে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, আই ওয়ান্ট ইউ। তুমি ইচ্ছে করে এমন করো, তাই না? এলিজা বুঝে গেল অ্যাশার তাকে ঠিক কি বোঝাতে চাইছে। তার পরিপ্রেক্ষিতে নিজেই লজ্জায় পড়ে গেল। অ্যাশার এলিজার চোয়াল চেপে ধরে নেশালো কণ্ঠে বলে ওঠে, তুমি জানো, ইটস হার্ড ফর মি টু কন্ট্রোল মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। স্টিল ইউ। কথা শেষ করতে পারে না অ্যাশার। তার দম বেরিয়ে যাচ্ছে প্রায়। নাজেহাল অবস্থায় কিছুটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নিল। অতঃপর সে আবারও বলে উঠল, তুমি আমাকে উস্কেছ, এর দায়ভার তোমাকে নিতে হবে। কথার মাঝেই এলিজার কাঁধের দিকে হাত বাড়ায় সে। জামার ফিতে হাত রেখে মুচকি হাসে এলিজার উদ্দেশ্যে। সন্তর্পণে নিজের অধিকারবোধ খাটিয়ে অনাবৃত করে এলিজার কোমল কায়া। নিজের বলিষ্ঠ হাতে এলিজার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, এলিজাবেথ। এলিজা কোনোরূপ উত্তর করে না। তাকে চুপ থাকতে দেখে অশান্ত হয় অ্যাশার। হাতের বাঁধন আরো শক্ত করে এলিজার কোমরে কম্পিত গলায় বলে, এলিজা প্লিজ কথা বলো, আই ওয়ান্ট টু হিয়ার ইউ। হাসপাস করতে থাকা এলিজার মুখে শব্দ চয়ন করা দুষ্কর হয়ে পড়েছে। তাও আলতো স্বরে সে উত্তর করে, I want an answer. I want an answer. কম্পনরত গলায় আদেশের সুরে বলল অ্যাশার। কি? কিছুটা থেমে গভীর এক শ্বাস নিয়ে এসে বলল, Do you love me, Elizabeth? Do you love me, damn it? No. এলিজার কোমর খামচে ধরে জিজ্ঞাসা করে, ভালোবাসো না? আবার চুপ করে থাকে এলিজা। অসহায়ের ন্যায় অ্যাশার তাকে বলে, বলো না, ভালোবাসো না আমায়? অ্যাশারের চোখের দিকে চাইতেই হেরে যায় এলিজা। কম্পিত কণ্ঠে উত্তর করে, I love you. Say my name. Why? আমি
জানতে চাই তুমি কাকে ভালোবাসো? আমাকে ভালোবাসো? বলো তো, আমার নাম কি? অ্যাশ, আমার অ্যাশার মিলার। আমি তোমার কে হই এলিজাবেথ? আমার হাজবেন্ড। গুড গার্ল। আর অপেক্ষা করে না অ্যাশার। এলিজা শয়নরত অবস্থাতেই দুহাত অ্যাশারের দিকে বাড়িয়ে দিল। অ্যাশার ডুব দিল তার প্রেয়সীর গভীরতায়। অ্যাশারের উন্মাদনায় কিঞ্চিত ব্যথাতুর দৃষ্টিতে এলিজা কম্পনরত অধরে বলে ওঠে, অ্যাশার সো ডাউন। ভারী গলায় অ্যাশার বলে, Am I hurting you, Elizabeth? নো, আই মিন। এলিজা আর কিছু বলার আগেই অ্যাশার বাঁকা হেসে বলল, Don't you like my touch? Don't you enjoy me? অ্যাশারের সূক্ষ্ম কথার ধারায় এলিজা একগাল হাসল। আর অ্যাশার দিন শেষে তার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেল। প্রচ্ছন্নতায় ঘেরা মুহূর্তের শেষে এলিজাকে বুকে জড়িয়ে নিল অ্যাশার। আলতো হেসে বলল, জানো, একটা মেয়ে আছে, নাম এলিজা, আর একটা ছেলে অ্যাশার। আর এলিজার হাসি অ্যাশারের কাছে ট্রাকের মতো। সবসময় একই কথা, ডেসপারেট সোল। বড় করে নিঃশ্বাস নিল এলিজা। অতঃপর তার মুখে ফুটে উঠল এক বিস্তর হাসি। অ্যাশার হাত বাড়িয়ে এলিজার গালে হাত রেখে হালকা এসে বলল, এলিজাবেথ, স্টে ইন মাই ওয়ার্মথ, ডোন্ট লিভ মি প্লিজ। মুহূর্ত অপেক্ষা না করে অ্যাশার তার প্রিন্সেসের গর্দানে আবারও মুখ ডোবালো। আদরে ভরিয়ে দিল এক নিমেষে। রাত প্রায় 2টো ছুঁইছে। অন্ধকার ঘরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে কেবল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। এলিজা বিছানার একপাশে ফিরে শুয়ে আছে, চোখ বন্ধ, তার নিঃশ্বাস ভারী, যেন কোনো অস্থিরতা লুকিয়ে রাখতে চাইছে। অ্যাশার তার দিকে ফিরে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর ধীর গলায় বলল, এলিজা, আমার দিকে ফিরে তাকাও, কথা আছে তো? এলিজা বিরক্ত স্বরে জবাব দিল, আমি কোনো কথা বলতে চাইছি না। অ্যাশ, লেট মি স্লিপ। অ্যাশারের গলার সুর তখনও শান্ত, কিন্তু তার ভেতরের অস্থিরতা ধরা পড়ল। কিছুক্ষণ চুপ থেকে সে আবারও বলল, এলিজা, তুমি জানো তো এভাবে চুপ করে থাকলে হবে না। কথা না বলে সমস্যার সমাধান কিভাবে হবে? আই রিয়েলি ওয়ান্ট টু টক। এবার এলিজা চোখ বন্ধ রেখেই বলল, অ্যাশ প্লিজ, আমি আজ আর কোনো ঝামেলা চাই না। কাল সকালে কথা বলবো, ওকে? যখন আমি বলতে চেয়েছি তখন তো আমাকে বলতে দাওনি, এখন কেন ডিস্টার্ব করছো? অ্যাশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর নিঃশব্দে উঠে বিছানার কিনারায় গিয়ে বসে পড়ল। অন্ধকার ঘরে তার স্বর ধীরে ভেসে এলো, তুমি চাইলে ঘুমো এলিজা। আমি শুধু চাইছিলাম তুমি আমার চোখের দিকে তাকাও, হয়তো তাতে তুমি বুঝতে পারতে আমি কি বলতে চাইছি। এলিজা তার কথা শুনে নড়ল না, তাকালোও না, কিন্তু তার বুকের ভেতর এক অজানা ক্রোধ আর অপরাধবোধ মিশে গলার কাটা হয়ে আটকে রইল। গভীর ঘুমের পথ তখন আর খুঁজে পেল না। অ্যাশারের দরজার ভাত ভেঙে গেল। বিছানার কিনারায় বসে থাকা অবস্থায় হঠাৎ উঠে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য নিঃশ্বাসগুলো ভারী হয়ে এলিজার দিকে চেয়ে রইল। তারপর পায়ের ভারী শব্দে এগিয়ে এলো তার পাশে। এলিজা বুঝতেই পারল না কখন অ্যাশার কবজি ধরে তাকে শক্ত করে নিজের দিকে টেনে নিয়েছে। অ্যাশ, এটা কি করছো? এলিজা প্রতিবাদ করে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার শরীর অ্যাশারের শক্ত আলিঙ্গনে আটকে আছে। যা চাইছে তাই করছে, চুপ করে থাকলে মনে করো এটাই তোমার শাস্তি। ছাড়ো আমাকে। এলিজা ছটফট করলো, কিন্তু অ্যাশারের হাতের চাপ এতটাই দৃঢ় ছিল যে তার মুক্ত হওয়ার চেষ্টাগুলো বৃথা হয়ে গেল। অ্যাশারের মুখ তার ঠিক সামনেই, তার চল শক্ত, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তুমি যতবার পালানোর চেষ্টা করবে আমি ততবারই তোমাকে ধরে রাখবো। অ্যাশ! এলিজার কণ্ঠে রাগ আর অবাক ভাব একসাথে মিশে গেল। অ্যাশের ঠোঁটের কোণে এক তির্যক হাসি ফুটে উঠল। তুমি জানো আমি তোমাকে নিয়ে যতটা কঠোর হতে পারি ততটাই পারে নিজের মতো করে তোমাকে ধরে রাখতে, তাই চুপ করে থাকো। এলিজা থেমে গেল, তার চোখে বিরক্তি স্পষ্ট, কিন্তু অ্যাশারের মুঠো আর তার দৃষ্টি বলছিল এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। প্রতিবার তাকে নিজের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় অ্যাশার। পরদিন সকালে ঘর থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই এলিজা লক্ষ্য করল লিভিং রুমে ছোটখাটো হট্টগোল শোনা যাচ্ছে। কৌতূহল নিয়ে সে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামলো। বড় করে শ্বাস নিয়ে হাঁটা দিল সেদিকে। লিভিং রুমের সোফায় বসে আছে অ্যাশারের বাবা মা, অ্যাডেনের বাবা মা এবং সেলেনের বাবা মা। তাদের আপ্যায়নে ব্যস্ত এলিজার পরিবার, জেইড, টেইলর আর ক্রিস্টিনা বাদে সকলেই উপস্থিত। এলিজাকে দেখেই লুইস মিলারের মুখ আরো গম্ভীর হয়ে গেল, তার কণ্ঠে কঠিন শীতলতা। স্যার কোথায় এলিজা? লুইসের প্রশ্নের সাথে সাথে সবার দৃষ্টি গিয়ে পড়ল এলিজার দিকে। সে কিছু বলার আগেই হঠাৎ উইলিয়াম তড়িঘড়ি করে তার সামনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ডিয়ানাকে চোখের ইশারায় কাছে আসতে বলল। ডিয়ানা ইশারার অর্থ বুঝে দ্রুত এলিজার কাছে গেল। উইলিয়াম তার কানে কিছু ফিসফিস করে বলতেই ডিয়ানা গভীর দৃষ্টিতে এলিজাকে আপাদমস্তক দেখে নিল। তারপর হালকা অপ্রস্তুত হাসি দিয়ে বলল, এদিকে এসো এলিজা। কিছু না বুঝেই এলিজা ডিয়ানার সঙ্গে বাইরে এলো। পরিস্থিতি তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিল। ফিসফিস করে সে বলল,
কি হচ্ছে? সবাই এভাবে তাকাচ্ছে কেন? এখনো কি ভাবছো ক্রিস্টিকে আমি মেরে ফেলেছি? ডিয়ানা হালকা হাসি দিয়ে শান্ত গলায় বলল, কিছু হয়নি এলিজা, আর এমন কিছু না। বড়রা হয়তো খেয়াল করেনি, কিন্তু তোমার গলায় দাগ পড়েছে, সেটা খেয়াল করেছো? ডিয়ানার কথায় এলিজা মুহূর্তেই থমকে গেল। বিস্মিত চোখে ডিয়ানার দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি নিজের গর্দানে হাত রাখলো। আঙুল ছোঁয়াতেই একটু হালকা ব্যথা অনুভব করলো। তার মনে পড়লো রাতের সেই স্মৃতি, অ্যাশারের সেদিনের উত্তাপ, আর তার শক্ত বাহুতে জড়িয়ে রাখা, আর তার ঠোঁটের ছোঁয়া। এলিজার মুখে হালকা লজ্জা ফুটে উঠল। ডিয়ানার সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না তার। চোখ নামে দ্রুত বলল, আমি একটু ঘরে যাচ্ছি। তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে গেল। ডিয়ানা এক দৃষ্টিতে এলিজার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে যেন একটা রহস্যময় হাসি ঝুলেছিল। ঠিক তখনই উইলিয়াম এসে তার পাশে দাঁড়ালো। ঠান্ডা অথচ কঠিন চোখে তাকিয়ে বলল, ধন্যবাদ মিস মিলার। তার কণ্ঠস্বর নিঃশব্দ আক্ষেপের মতো শোনালো। উইলিয়ামের ভেতরের অস্থিরতা ডিয়ানা চোখ এড়ালো না। কিছু বলতে চাইল সে, কিন্তু উইলিয়াম আর অপেক্ষা করলো না। নিজের কথা জানিয়ে দ্রুত পায়ে হেঁটে গেল সেখান থেকে। এদিকে নিজের ঘরে ফিরে এলিজা দরজা আটকে আয়নার সামনে দাঁড়ালো। গলার দাগগুলো স্পষ্ট দেখতে পেল। গলার চিহ্নগুলো যেন রাতের স্মৃতি ফিরিয়ে আনলো। অ্যাশারে সে গভীর তীব্র চুম্বন। তার ঠোঁট কেঁপে উঠল। আজকেই কেন আয়না না দেখে বের হলাম? নিজেই নিজেকে প্রশ্ন করলো সে। হঠাৎ বাথরুম থেকে পানির আওয়াজ বন্ধ হয়ে গেল। এলিজা আয়নার সামনে থেকে সরে গিয়ে গভীর শ্বাস নিল। নিজে নিজেই আওড়ালো, আই নিড ডিভোর্স। যেভাবেই হোক, এত কিছুর পর আমি কিছুতেই অ্যাশারকে আমার জীবনে জড়াতে পারবো না। কিছুটা থেমে নিজের ভাবনায় মশগুল হয়ে বিড়বিড় করে বলল, ওকে ভালোবেসে ফেলেছি আমি। এলিজাকে বিড়বিড় করতে দেখে অ্যাশার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এই যে একা একা কথা না বলে আমার সাথে বললেও তো পারো। ছাড়ো। নিজেকে অ্যাশারের বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন থেকে মুক্ত করার প্রয়াস চালালো সে। অ্যাশার কিছুটা ঝুঁকে এলিজার ঘাড়ে মৃদু চুমু খেয়ে বলল, সবসময় পালাতে চাও কেন বলো তো? ভালোবাসো আমায়? না, বাসি না। তুমি প্লিজ চেঞ্জ করো। কতক্ষণ টাওয়াল পেঁচিয়ে থাকবে? অ্যাশার বাঁকা হেসে বলল, মরিস চাচ্ছ? এমন তো না যে তুমি এমনভাবে আমাকে দেখোনি, বরং এর চেয়ে বেশি দেখেছ। মুখে লাগাম দাও অ্যাশার। বিয়ে করে তাহলে লাভ কি হলো এলিজাবেথ? বিয়ে করেছি তো বউকে ভালোবাসতে, সংসার করতে, বাচ্চা কাচ্চা। অ্যাশারের কথা শেষ না হতেই তার মুখ চেপে ধরে এলিজা। চোখরা নিয়ে বলে, চুপ করতে বলেছি। তোমার বাবা মা এসেছে, নিচে যাও, রেডি হও। এলিজার কথা শুনে অ্যাশার সামান্য মুচকি এসে বলল, তোমার এই রাগটা অনেক সুন্দর জানো। তুমি কি শুনছো আমি কি বলছি? নিচে যাও। অ্যাশার ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল। তারপর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যাচ্ছে। তবে মনে রেখো, তুমি যতই দূরে সরতে চাও আমি ততই কাছে আসবো। তুমি আমার, এটা বদলাবে না। তুমি এসব পাগলামি বন্ধ করবে কবে? পাগলামি না, ভালোবাসা। আর সেটা বোঝার সময় তোমার আসবে খুব দ্রুত এলিজাবেথ। এলিজা কোনো উত্তর না দিয়ে এক পাশ ফিরে ঘুরে তাকালো। অ্যাশার টাওয়াল ঠিক করতে করতে ক্যাবিনেট থেকে নিজের পরনের পোশাক পরে নিল। আয়নার আদলে পুরোটা সময় এলিজা তার দিকে চেয়ে রইল এক অদ্ভুত দৃষ্টিতে। রেডি হয়ে অ্যাশার বাঁকা হেসে আয়নার মাঝে এলিজার চোখে চোখ রাখতেই থতমত খেল এলিজা। তা দেখে অ্যাশার আরো বিস্তর হেসে বলল, লুকিয়ে দেখার কিছু নেই, তুমি বললে তো আমি। এলিজা আবারও চোখ রাগায়। চুপ হয়ে যায় অ্যাশার। কিছু একটা ভেবে সে বলে ওঠে, মেয়েরা পারফেক্ট হয় শুনেছি, আজ তোমায় দেখে নিলাম, আমার সর্বস্ব দেখে নিলে, আমার মা ইজ্জত আর কই থাকলো। কথাটা বলেই দরজার দিকে এগিয়ে গেল সে। যাওয়ার সময় দরজা থেকে ফিরে তাকিয়ে বলল, তোমার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার দাগগুলো নিয়ে ভাবার দরকার নেই, সেগুলো আমার ভালোবাসার চিহ্ন। লেট পিপল নো দ্যাট ইউ বিলং টু অ্যাশার মিলার। তুমি আমার এলিজাবেথ, শুধু আমার। এলিজার মুখে লালচে আভা ছড়িয়ে পড়ল। সে রাগান্বিত কিন্তু শান্ত স্বরে বলল, দয়া করে নিচে যাও অ্যাশার। অ্যাশার আর কিছু না বলে বেরিয়ে গেল। এলিজা আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, বুকের ভেতর কিছু একটা দোলা দিল তার, যেন হার মানতে চাইছে তার যুক্তির সামনে, কিন্তু নিজের মনের সাথে যুদ্ধ করে আবার নিজের ভেতরের শক্তি ফিরিয়ে আনলো সে। আবারও বিড়বিড় করে বলল, না, আমাকে শক্ত হতে হবে, এই সম্পর্ক টিকবে না। তবুও তার মনের এক কোণে অ্যাশারের কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। নিজের ভেতরের দ্বিধাকে দূরে ঠেলে সে দ্রুত চুল বাঁধল। অ্যাশারের দেওয়া ভালোবাসার চিহ্নগুলোকে সন্তর্পণে লুকিয়ে রাখলো ভারী মেকআপের আদলে। কিছু সময় পর নিজের কাঁধে হাত দিয়ে নিজেকে সাহস দিয়ে সে বলল, তোমাকে বের হতে হবে এলিজা, অন্য কোনো উপায় নেই। ইউ হ্যাভ টু ডু ইট, ডিস্ট্রয় ইভান, লিয়াম, গেট ডিভোর্স অ্যান্ড ফাইনালি অ্যাকসেপ্ট ইয়োর ফেট। আর তারপর স্টারদের মালিকানা ভাইদের কাছে দিয়ে দিলেই আমি মুক্ত। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো এলিজা।
নিচে নেমে এলিজা দেখলো অ্যাশার তার বাবা মার সাথে হাসি মুখে কথা বলছে। তার চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস ঝলকাচ্ছে। এলিজা ওদের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই মানুষটা তার পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। অ্যাশার তার দিকে তাকিয়ে হেসে বলল, এদিকে এসো এলিজা, মা তোমার সাথে কথা বলতে চাইছে। এলিজা ধীর পায়ে এগিয়ে গেল। মুখে হাসি ধরে রাখতে চেষ্টা করলেও তার ভেতরে চলছিল এক বিশাল ঝড়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আগমনে বার্তা দিচ্ছিল। ডিয়ানা বারবার সাহস জড়ো করছিল উইলিয়ামের সাথে কথা বলার জন্য। অনেকক্ষণ ধরে নিজের ঘরের জানালার পাশে বসে বসে সে চিন্তা করছিল যে কিভাবে শুরু করবে, কিন্তু কিছুতেই নিজের দ্বিধা কাটাতে পারছিল না। অবশেষে আর ধৈর্য রাখতে না পেরে সে সরাসরি উইলিয়ামের ঘরের দিকে হাঁটা দিল। ঘরে ঢুকতেই দেখলো উইলিয়াম চেয়ার ঘুরিয়ে জানালার দিকে মুখ করে বসে আছে, তার চোখে গভীর চিন্তার ছায়া। ডিয়ানা দরজার কাছে থমকে দাঁড়িয়ে বলল, উইলিয়াম, তোমার সাথে একটু কথা বলতে চাই। উইলিয়াম সেদিকে তাকালোও না, ধীরস্বরে বলল, ডিয়ানা, আমি ব্যস্ত, পরে কথা বলবো। তবে ডিয়ানা তার কথায় পিছু হটল না। রাগ আর হতাশায় তার ভেতরে এক ধরনের সাহস জন্ম নিল। সে এগিয়ে গিয়ে উইলিয়ামের সামনে টেবিলটা ঠেলে সরিয়ে দিল। তারপর বলল, তোমার এই ব্যস্ততার বাহানা আমি আর শুনতে চাই না, আজ আমাকে শুনতেই হবে। উইলিয়াম অবাক হয়ে তাকালো তার দিকে। তুমি জানো তোমার এই আচরণ আমার পজ। কথা শেষ করার আগেই ডিয়ানা এক ঝটকায় তার কোলের উপর বসে পড়ল। উইলিয়াম পুরোপুরি হতভম্ব হয়ে গেল তার এই ব্যবহারে। ডিয়ানা, তুমি? ডিয়ানা তার কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, তুমি সব সময় এড়িয়ে যাও, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। তোমার চুপ থাকা আমাকে পাগল করে দিচ্ছে উইলিয়াম। আজ আমাকে বলতেই হবে, কি জন্য বিয়ে ভাঙতে চাচ্ছ তুমি? সত্যি করে বলো, আমাকে আর ভালো লাগে না? উইলিয়ামের চোখে মুহূর্তের জন্য কঠোরতা দেখা দিল, কিন্তু ডিয়ানার মুখে সেই তীব্র দৃঢ়তাকে উপেক্ষা করতে পারল না। তার গলার স্বরে কোমলতা ফিরে এলো। ডিয়ানা, তুমি যে ভাবছো ব্যাপারটা তেমন নয়। ডিয়ানা কিছু বলতে যাবে, ঠিক তখনই উইলিয়াম তার কোমরে হাত রাখলো। তার স্পর্শে ডিয়ানা কেঁপে উঠল। দুজনের মধ্যে থাকা এক অতিরঞ্জিত অনুভূতি যেন ঘরের বাতাসকে ভারী করে তুলল। ডিয়ানা ধীরে ধীরে বলল, তাহলে আমাকে বোঝাও উইলিয়াম, তুমি এভাবে সবসময় দূরে সরিয়ে দিবে, এটা ঠিক নয়। উইলিয়াম তার হাত আরো শক্ত করে ধরে বলল, তুমি জানো না ডিয়ানা, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চেয়েও পারি না, কিন্তু এলিজার থেকে এই দুনিয়াতে কিছু ইম্পর্ট্যান্ট না ডিয়ানা, এমনকি আমি নিজেও না। ডিয়ানা তার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্তের নীরবতার পর উইলিয়াম তার মুখের দিকে ঝুঁকে এলো। তাদের মাঝে যে টানটা এতক্ষণ তীব্র হয়ে উঠেছিল তার বাধা মানল না। দুজনেই সেই মুহূর্তে তাদের দুর্বলতাকে স্বীকার করে নিল। আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করলো একে অপরের ওষ্ঠাধর।